রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকালের বিরতিহীন সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। দুর্নীতি আর যোগসাজশে স্বাস্থ্য খাতকে গিলে চুষে খেয়েছেন ঠিকাদার থেকে কেরানি পর্যন্ত। এবার আলোচনায় নতুন যুক্ত হলেন তাদের সহযোগী ড্রাইভার। সবাইকে অবাক করে শত কোটির মালিক এই মালিক ড্রাইভার, যিনি স্বাস্থ্য অধিদপ্তরেরই সাবেক একজন মহাপরিচালকের গাড়ি চালাতেন। টিআইবি বলছে এদের পেছনের পৃষ্ঠপোষকদের বের করলেই ভাঙবে অনিয়মের সিন্ডিকেট। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। খাতকে দুর্নীতিতে চুষে শত থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন ঠিকাদার থেকে কেরানি পর্যন্ত। তবে কজন ভেবেছেন দুর্নীতিতে সরকারি ড্রাইভারও হতে পারেন শত কোটির মালিক? অবাক করা এই দৃষ্টান্ত আপাতত এই মালিক ড্রাইভারেরই। যেন তেন নন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ৩ মহাপরিচালকের গাড়ি চালিয়েছেন। অভিযোগ ৩৮ বছরের চাকুরিকালে তিনি নিজের আধিপত্য গুছিয়ে নেন। প্রাথমিক অনুসন্ধানে মিলেছে রাজধানীর তুরাগ দক্ষিণ পাড়ায় ৭ তলা বিলাসবহুল বাড়ি, একই এলাকায় ২৪টি ফ্ল্যাট ও ১০ কাঠার প্লট, আর ১৫ কাঠার উপরে গড়েছেন বিশাল ডেইরি ফার্মও। সাধারণ একটা মানুষ এখান থেকে ফার্মে যেত দুধ বিক্রি করার জন্য, আর ড্রাইভার সে মানে সম্পদ যে তার কম সীমিত, মানে এই বাড়িটা ছাড়া বা ওই ফার্ম ৫ কাঠা ৪.৫ কাঠা ৫ কাঠা না ৪.৫ কাঠা এইটা ছাড়া আমার বাবার কিছুই নেই। একটি দুটি নয়, রাজধানীর হাতিরপুলে তুলেছেন ১০ তলা বিশিষ্ট আরেক বিলাসী ভবন। নামে বেনামে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ। নিজে ড্রাইভার হয়েও ব্যক্তিগত ড্রাইভার রেখে চড়তেন সরকারি বিলাসবহুল পাজেরো জিপে। দুর্নীতির মধুচন্দ্রিমা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলছে। এই দুর্নীতি থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে দুর্নীতির শেকড় কত দূরে যাচ্ছে। এই উন্নয়নের পাশাপাশি আমরা যদি দুর্নীতি রোধ করতে না পারি তাহলে কিন্তু উন্নয়ন ব্যর্থ হবে। স্বাস্থ্যের নিয়োগ পদ্ধতিতে সুস্পষ্ট প্রভাব দেখানো মালিক অধিদপ্তরের টেন্ডারেও কমিশন নিতেন বলে অভিযোগ আসছে। র্যাবের হাতে আটক হবার পর আসছে এরকম নানা তথ্য। তবে স্বাস্থ্য অধিদপ্তরে মালিকের মূল হোতা টেন্ডারবাজির মাফিয়া মিঠু গংরা এখনও ধরাছোঁয়ার বাইরে। হাসপাতালের ঠিকাদারি বাগিয়ে সরঞ্জাম নিম্নমানের সরবরাহ করে কোথাও না করেই হাতিয়েছেন হাজার কোটি টাকা। মিঠুরি আরেক সহযোগী আফজাল রুবিনা দম্পতি অধিদপ্তরের কেরানি হয়েও কামিয়েছেন শত শত কোটি টাকা। রাজধানীতে মিলেছে তাদের একাধিক আলিশান বাড়িও। প্রত্যক্ষভাবে আজকে মালিক বা আফজালের বিচার করা, জবাবদিহিতা নিশ্চিত করা যেরকম অপরিহার্য, একই সাথে এদেরকে যারা সুযোগ করে দিয়েছেন তাদের পেছনে যারা রাঘব বোয়াল, রুই কাতলা, তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তাহলেই দুর্নীতি নিয়ন্ত্রিত হবে। অন্যথায় দুর্নীতি যেভাবে চলছে সেটি আরও বিকশিত হওয়ার ঝুঁকি রয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে এই খাতে দুর্নীতির দুষ্টচক্র ভাঙার বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের সাগরিকায় বিডি ফুডসের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, অগ্নিকাণ্ডের সবশেষ খবর কি আছে আমাদের জানাবেন। ধন্যবাদ আফসার। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পাচ্ছেন সাগরিকা এলাকায় কিন্তু বিডি ফুডসের কারখানা রয়েছে। সেই কারখানায় কিন্তু সকাল আরও 1 ঘন্টা আগে আমরা যেমনটা দেখেছি আগুন লাগার ঘটনা ঘটেছে। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কিন্তু তারা 1 ঘন্টা ধরে চেষ্টার পর কিছুটা নিয়ন্ত্রণে চলে আসছে। কিন্তু আসলে যে ভেতরের যে পরিবেশ, কিন্তু আসলে 3 তলার দিকে কিন্তু কারখানা যেখানে রয়েছে সেখানে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু কোনো গণমাধ্যম কর্মী সেখানে কিন্তু এখনও পর্যন্ত সেখানে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা যতটুকু পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন ভেতরে কিন্তু যে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে চলে আসছে। এখনও কালো ধোঁয়া আছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন ধোঁয়া কিন্তু বের হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ক্যামেরার মাধ্যমে, নিউজ 24 দর্শককে দেখানোর চেষ্টা করছি। তো আসলে যে ফায়ার সার্ভিসের যারা উচ্চপদস্থ কর্মকর্তা কিন্তু ভেতরে প্রবেশ করছেন তারা বলছেন কিন্তু তারা কিন্তু কালো ধোঁয়ার কারণে কিন্তু তাদের আগুন নিয়ন্ত্রণে কিন্তু খুব একটা ব্যাগ পেতে হচ্ছে, কিন্তু তবু কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যে
কতটুকু পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে তারা এখনো পর্যন্ত আমরা পুরোপুরি কিন্তু আমরা জানতে পারিনি, কিন্তু আসলে যত সময় যাবে তবে এরপরে কিন্তু আসলে জানা যাবে। কিন্তু আমরা আনুমানিক যে ধারণা করছি কারখানায় কীভাবে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে, তো সেই সূত্রপাতের চেষ্টাও আমরা করছি। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আমরা যতটুকু পর্যন্ত জেনেছি কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই কিন্তু আসলে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু ফায়ার সার্ভিস আরও খতিয়ে দেখছেন আসলে কিভাবে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটছে। কিন্তু আমরা এখানে যারা স্থানীয় লোকজন আছেন তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। ফায়ার সার্ভিসের প্রায় 60টি ইউনিট কিন্তু আসলে এই জায়গায় অবস্থান নিয়েছেন, এমনকি 60টি ইউনিটের যে বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলো কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে কিন্তু কিছুদিন পর কিন্তু আসলে যে আগুন লাগার ঘটনা ঘটে, কিন্তু কোনোভাবে কিন্তু আসলে যে ফায়ার সার্ভিসের টিম যারা আছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিন্তু চেষ্টা চালিয়ে গেলেও কিন্তু আসলে যে ভয়াবহ আকার রূপ যখন নেয় তখন কিন্তু খুব একটা হিমশিম খেতে হয়। কিন্তু আসলে যে রাস্তা যেগুলো রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আসলে দ্রুত কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পরিবহনগুলো কিন্তু আসলে প্রবেশ করাটা খুব একটা মুশকিল হয়ে পড়ে। তার কারণে কিন্তু আসলে সড়কগুলো কিন্তু আরও উন্নয়ন হওয়া দরকার, যেহেতু কিন্তু বিভিন্ন জায়গায় যানজট থেকে যাওয়ার কারণে কিন্তু ফায়ার সার্ভিস সঠিক সময়ে কিন্তু আসলে এই জায়গায় পৌঁছতে পারে নাই বলে আমরা জানতে পেরেছি। মিলিয়ে বলা যায় আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু একটু আগে কিন্তু আমাদেরকে জানিয়েছে, তারা বলছেন আগুন কিন্তু আসলে একেবারে কিন্তু নিয়ন্ত্রণের কাছাকাছি, কিন্তু কালো ধোঁয়া যেটা রয়েছে সেই ধোঁয়ার কারণেই কিন্তু তারা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছেন। আমরা একটু ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, আমরা একটু কথা বলতে চাচ্ছি আজিজের সাথে। আমরা জানতে চাচ্ছি সকালবেলা কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে, কিন্তু এখন কোন পর্যায়ে আছে বলে মনে করছেন, আর আগুনের সূত্রপাতটা কোন জায়গা থেকে? আমরা সকাল 7:35 সময় আগুনের সংবাদ পাই। আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আগ্রাবাদ এবং বন্দর ফায়ার স্টেশনের মোট 10টি গাড়ি আগুনে অংশগ্রহণ করার পর আগুন আমাদের এখন নিয়ন্ত্রণে আছে। ভেতরে ধোঁয়া ব্রিদিং সেট করে আমরা কাজ করতেছি। সকাল থেকে এই পর্যন্ত কয়টি টিম আপনাদের কাজ করছে? আমাদের 2টি ফায়ার স্টেশন 10টি গাড়ি কাজ করতেছে আগুনে। আর যে কারখানার ভেতরে যে আগুন, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি হতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাবে না, তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলতে পারবো। কিভাবে আগুন লাগছে বলে মনে হয়? হয়তো তদন্ত সাপেক্ষে সেটা বলতে পারবো, এখন বলা যাবে না, তদন্ত করার পরে বলা যাবে। ধন্যবাদ। আফসার, আপনি অবশ্যই বুঝতে পারছেন ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা যাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন কিন্তু আগুন লাগার সূত্রপাত এখনো পর্যন্ত তারা বের করতে পারেনি। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা তারা এখনো পর্যন্ত আমাদেরকে জানাতে পারেনি। কিন্তু হতাহত কিন্তু এখনো পর্যন্ত হয়নি বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আফসারের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের সাগরিকায় বিডি ফুডসের কারখানায় আগুন লাগার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জয়। করোনা পরবর্তী অর্থনীতিতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে শিগগিরই নতুন প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিনিয়োগের বাধা চিহ্নিত করে তা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম। করোনা পরবর্তী অর্থনীতি গতিশীল করতে বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করে অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটারের পূর্বাভাস বলছে, করোনা মহামারীর কারণে এবছর বিশ্বব্যাপী বিনিয়োগ কমে যেতে পারে 40%। তারপরও করোনা পরবর্তী বিদেশি বিনিয়োগ আকর্ষণে বড় প্রস্তুতি ও প্রতিযোগিতায় থেমে নেই প্রতিবেশী ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশগুলো। এক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশে বিনিয়োগের বাধা দূর করতে গত মাসে ব্যবসায়ী বাস্তবায়নকারী সংস্থা বিডা সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বিশেষ বৈঠক হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্দেশনা দেন বিনিয়োগের বাধা কাটিয়ে উঠতে জোরালো প্রস্তুতি নেয়ার। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, বিনিয়োগে গতি বাড়াতে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঘোষণা আসছে বিশেষ প্যাকেজের। আমাদের প্রতিযোগী যে সকল দেশ আছে ওই সকল দেশ যে ধরনের ইনসেনটিভ দেয় আমাদেরকে ওই ধরনের ইনসেনটিভ দিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় কাজ করছে এবং একটি ইনসেনটিভ প্যাকেজ তৈরি করার প্রস্তুতি চলছে। আসলে বেজার হিসেবে অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রায় $22 বিলিয়ন,
যেখানে বেসরকারি খাতের বিনিয়োগ প্রস্তাব $3 বিলিয়ন কিছু বেশি। তবে গত 1 বছর ধরে জমির ইজারা মূল্যের উপর 15% ভ্যাট জারি করায় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা, যা সমাধানের অপেক্ষায় বিনিয়োগকারীরা। কনসিস্টেন্সি অফ পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে নতুন করে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 15% ভ্যাট ধরা হয়েছে। তো এই বিষয়গুলোকে আমরা মনে করি যে এই মুহূর্তের জন্য এটি সঠিক হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর গোচর এটি নিয়েছি এবং বলেছি যেন এটি প্রেডিক্টেবল হয়, অর্থাৎ একটা পলিসি করলে পরে এটি সবাই জানবে এবং এটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এটি যেন থাকে। বিদেশি বিনিয়োগ টানতে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকের পর প্রতিযোগী দেশের সাথে তাল মিলিয়ে নীতি কাঠামো বাস্তবায়ন এবং বিনিয়োগ পরিবেশের উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। আমরা বিনিয়োগ অর্জন করতে চাই, সেটা হচ্ছে মুদ্রা কথা, কিন্তু এর জন্য যে ছোটখাটো ঝামেলাগুলো আছে সেইটা আমরা শর্ট আউট করবো, সেটা থেকে বেরিয়ে আসবো যাতে করে আমরা বিদেশি ইনভেস্টমেন্টকে আকৃষ্ট করতে পারি। শুধুমাত্র শিল্প মন্ত্রণালয় প্রায় 50টি এমইউ এবং কন্ট্রাক্ট সাইন করছে, যেগুলো এবছরই বিনিয়োগে যাবে, ডাইরেক্ট এফডিআই। দেশে বিনিয়োগ আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যার বাস্তবায়ন হলে বছরে $40 বিলিয়ন রপ্তানি আয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। রাসায়নিক বিস্ফোরণের চরম ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর ও আশপাশের এলাকা। যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা করছেন খোদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গেল প্রায় 3 দশকের জমা ক্ষতিকর রাসায়নিক মালামালের বিপুল মজুদ দ্রুত সরাতে কাস্টমসকে অনুরোধ জানিয়েছেন তারা। তবে এখনও নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। বন্দর ব্যবহারকারীরা বলছেন গাফিলতির কারণে ঘটতে পারে ভয়াবহ কোনো দুর্ঘটনা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে ক্ষতিকর রাসায়নিক মালামাল আনা হলেও আমদানিকারকরা তার নিয়ম মেনে ছাড়িয়ে নিয়ে যাননি। এসবের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বিস্ফোরক, বিপজ্জনক গ্যাস, দাহ্য পণ্য, বিষাক্ত তেজস্ক্রিয় পণ্য ও জার দ্রব্য, যা আটকা পড়ে বন্দরের শেডে। এছাড়া সাম্প্রতিক সময়ে বিপজ্জনক রাসায়নিক দ্রব্যাদি ব্যাপক হারে আমদানি হচ্ছে, ফলে বন্দরে তৈরি হয়েছে উচ্চ নিরাপত্তা ঝুঁকি। কিছুদিন আগেও বন্দরে এক শেডে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। এছাড়া সম্প্রতি লেবানন বন্দরে ব্যাপক বিস্ফোরণের পর কিছুটা নড়েচড়ে বসে বন্দর কর্তৃপক্ষ। রাসায়নিক দ্রব্য অপসারণে কাস্টমস কর্তৃপক্ষকে চিঠিও দেয় তারা। অগস্ট মাসের 9 তারিখ এবং 19 তারিখ পরপর 2টি চিঠি দিয়েছি এই অকালস্কৃত পণ্যগুলা যেগুলা নিলামযোগ্য সেগুলো নিলাম করার জন্য, যেগুলো ধ্বংসযোগ্য সেগুলো ধ্বংস করার জন্য। কাস্টমস কর্তৃপক্ষ বলছে নিলামে কিছু কিছু রাসায়নিক উঠছে। বেশিরভাগ রাসায়নিক নিলামে না গেলেও ধ্বংস করা হবে, তবে কবে নাগাদ ধ্বংস করা হবে তা অজানাই। ওই চিঠিতে যেই রাসায়নিক পণ্যগুলোর কথা বলা আছে এর মধ্যে অনেকগুলো দেখা গেছে আনম্যানিফেস্টেড অথবা আনকাউন্টেড, এগুলো আমরা সামনে ধ্বংস করে দেব। আনম্যানিফেস্টেড থাকলে আমরা এটা নিলামে নিতে পারি না। 1992 সালে আমদানি করা রাসায়নিক এখনও বন্দরে পড়ে থাকায় হতাশ বন্দর ব্যবহারকারীরা। যেগুলি পড়ে থাকবে 1 মাসের উপরে স্বাভাবিক নিয়মে সেটা অকশনে যাওয়ার কথা। এমন বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমস কর্তৃপক্ষ যদি অকশনে না দিয়ে থাকে সেটা তাদের দায়িত্ব। বন্দর থেকে দ্রুত এসব রাসায়নিক জরিপ করে সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অবশ্যই এটা বড় ঝুঁকি, এটাকে ভালো করে সার্ভে করতে হবে। প্রতিটা কেমিক্যাল ভালোভাবে দ্রুত সম্ভব সার্ভে করে বিক্রমটা কোনটা কার্বনিকভাবে রাখা হয়েছে আর এইভাবে এটাকে যথাযথ পরিবেশে রাখতে হবে। বিপজ্জনক এবং বিস্ফোরক জাতীয় পদার্থ কিংবা অগ্নিকাণ্ড ঘটতে পারে, এই ধরনের বিষয়গুলি কিন্তু বেশি দিন বন্দরে রাখার নিয়ম নেই। চট্টগ্রাম বন্দরের 14টি শেড ও বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে নিলামযোগ্য পণ্য আছে প্রায় 5000 কন্টেইনার। বৈরুতের মতো পরিস্থিতি এড়াতে বিপজ্জনক পণ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আরও এক দফা সময় বেড়েছে বাসের জন্য আলাদা লেন তৈরির বিআরটি প্রকল্পে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার এই লেন তৈরির সময়সীমা ছিল 2020 সাল, কিন্তু প্রকল্পের অগ্রগতি মাত্র 45 ভাগ। এখন চতুর্থ দফা লক্ষ্যমাত্রা 2022 সালের এপ্রিল, যে কারণে ব্যয়ও বাড়ছে কিছুটা। প্রকল্প পরিচালক আশাবাদী এই সময়ের মধ্যেই এবার অন্তত শেষ হচ্ছে কাজ। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত।
রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত পুরো সড়কই এমন ব্যস্ত দিন রাতের বেশিরভাগ সময়। এই অবস্থার মধ্যে এই পথে চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। যান চলাচলের মধ্যে প্রত্যাশামতো না হলেও এগুচ্ছিল বিআরটি প্রকল্পের কাজ। এর মধ্যে করোনার থাবায় আরও কমে প্রকল্পের অগ্রগতি, কিন্তু এখন করোনা বাস্তবতা মেনেই গতি বাড়ানোর চেষ্টা চলছে প্রকল্পে। করোনার মধ্যে কাজকাম করতে সবাই আগ্রহী না। আমাদের অফিসিয়ালি ভাবে কোনো টেস্ট করানো হয়নি। 2012 সালে শুরু 2040 কোটির এই প্রকল্প শেষের কথা ছিল 2016 সালে, কিন্তু নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়ে 2018 সাল পর্যন্ত। খরচ বেড়ে দাঁড়ায় 4265 কোটিতে, কিন্তু তাতেও আলোর মুখ দেখেনি বহুল প্রত্যাশিত এই প্রকল্প। আবারও লক্ষ্যমাত্রা বেড়ে 2020 সালের জুন, কিন্তু সময় শেষ হলেও শেষ হয়নি কাজ। আরেক দফা সময় বেড়ে প্রকল্প শেষের নতুন টার্গেট এখন 2022 সালের এপ্রিল। আমার 22 জুনের মধ্যে আমি আশা করি শেষ হয়ে যাবে। বাজেট তো আমাদের খুব একটা বেশি বাড়বে না, আশা করি খুব একটা, ধরেন ট্যাক্সের জন্য কিছু বাড়বে, আর কিছু কাজের যদি ভেরিয়েশন হয় তখন কিছুটা বাড়তে পারে। টঙ্গীতে 10 লেন বিশিষ্ট উড়াল সড়ক সহ পুরো পথে চলমান 6টি ফ্লাইওভার নির্মাণ কাজ। বাসের জন্য আলাদা এই লেন প্রকল্প শেষ হলে ঢাকা গাজীপুর যাতায়াতে থামতে হবে না কোনো যানবাহনকে। আসল যেই বিআরটি 3 করার কথা ছিল কেরানীগঞ্জ থেকে এয়ারপোর্ট পর্যন্ত, সবচেয়ে জরুরি যেটা ছিল সেইটা না করে তার সাথে লেজ লাগিয়ে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত করা হচ্ছে খণ্ডিত, তাও আবার শহরের বাইরে। এটার ব্যবস্থা করে আমি যদি ভাবনায় রাখি ঢাকা শহরের যানজট কমে যাবে, তাহলে কিন্তু এটা একটা ভুল ধারণার মধ্যে আমরা থাকব। পুরো 20.5 কিলোমিটার পথে 19টি বিআরটি স্টেশন নির্মিত হবে। প্রকল্প শেষে তাই দীর্ঘমেয়াদে স্বস্তি পেতে পারেন এই পথের লাখ লাখ যাত্রী। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সব মিলিয়ে এখন পর্যন্ত কাজের অগ্রগতি 45 ভাগ, তবে বাকি 55 ভাগ কাজ শেষ করতে সময় বাকি 2 বছরেরও কম। আর তাই করোনা পরিস্থিতির উপরে নির্ভর করছে এই সময়ের মধ্যেও প্রকল্প শেষ হবে কিনা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। পাবনা 4 আসনের উপনির্বাচন আজ সকাল 9টায় ভোট নেওয়া শুরু হয়েছে। একটানা ভোট নেওয়া হবে বিকাল 5টা পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেউল হক রানা। রানা, উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, আর নির্বাচনের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন, কি দেখছেন রানা? আপনি যেমনটি বলছিলেন, সকাল 9টায় শুরু হয়েছে ভোট। এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি খুব একটা নেই। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। এখানে আপনারা জানেন যে গত 2 এপ্রিল এই আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনী আসন ঈশ্বরদী আটঘরিয়া উপজেলার নিয়ে গঠিত। এখানে মোট ভোট কেন্দ্র আছে 129টি। এই নির্বাচনের সবচেয়ে বড় দিকটা হলো যে অন্যান্য নির্বাচন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত হলেও এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে সকাল 9টায় এবং চলবে একটানা বিকাল 5টা পর্যন্ত। বুধবার পাবনা থেকে সিইসি নুরুল হুদা জানিয়েছিলেন যে অতীতের যে কোনো বিড়ম্বনাকর পরিস্থিতি বা প্রশ্নের সম্মুখীন হয় যাতে না হয়, সেই জন্য এইবারই প্রথম ব্যালট পেপার ভোট কেন্দ্রে পৌঁছাবে ভোটের দিন সকালে, অর্থাৎ আজ সকাল 8:30টার মধ্যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে। সেই জন্য ভোটটি শুরু হচ্ছে সকাল 9টা থেকে। এখন পর্যন্ত উপস্থিতি কম, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা, এবং আওয়ামী লীগও বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদিও বিএনপি প্রশ্ন তুলেছে এটা নিয়ে। বিএনপি বলেছে তাদের নির্বাচনী প্রচার অভিযানকালে তাদের কর্মীদেরকে, নেতা কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে, পোস্টার ছেঁড়া হয়েছে। আওয়ামী লীগ যথাযথভাবে সেই অভিযোগ অস্বীকার করেছে। নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানে পুলিশ এবং আনসারের পাশাপাশি 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 129টি ভোট কেন্দ্রের মধ্যে 85টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং বিচারিক কার্য পরিচালনা করার জন্য 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 20 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ মোট 24 জন বিচারিক কর্মকর্তাকে নিয়োজিত করা হয়েছে। মোটামুটি ভোটের প্রথম দিকে এই ছিল পাবনা 4 উপনির্বাচনের প্রাথমিক অবস্থা। আফসার রানা জানাচ্ছিলেন উপনির্বাচনের খবর।
আর রাজশাহীতে নগরের উপকণ্ঠে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ 2 জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাতে উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হলেও শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, দ্বিতীয় দিনের মতো কি উদ্ধার অভিযান শুরু হয়েছে কিনা এখন পর্যন্ত, আর নিখোঁজদের কোনো সবশেষ কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? কি তথ্য আছে আমাদের জানাবেন। শুভ সকাল আফসার, আমরা আছি পদ্মা নদীর পাড়ে, যেখানে গতকাল বিকেল 5:30টার দিকে নৌকাডুবির ঘটনাটি ঘটেছিল। গতকাল রাতের 9:30টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজকে সকাল 8:30টায় আবারও দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান আবারও শুরু হয়েছে। তবে যে 2 জন নিখোঁজ ছিলেন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী এবং একজন শিশু, তাদেরকে এখনও পাওয়া যায়নি। তাদের সন্ধানেই আমরা যদি দেখি যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম এই উদ্ধার অভিযানটি পরিচালনা করছে। বলা যায় যে স্রোতের কারণে মূলত এই উদ্ধার অভিযানটি ব্যাঘাত ঘটছে, এরকমটি বলছেন ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত কর্মকর্তারা এখানে আছেন। এর আগে যেটুকু বলতে চাই যে গতকাল বিকেল 5:30টার দিকে পর্যটকবাহী যারা আসেন ঘুরতে পদ্মায়, তাদের সেই নৌকাটি 13 জন যাত্রী নিয়ে, এক মাঝি সহ 13 জন যাত্রী নিয়ে এখানে ডুবে যায়। এরপরই স্থানীয়রা 11 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সূচনা এবং রিমন নামের 2 জন এখন পর্যন্ত নিখোঁজ আছেন। সূচনা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিবিএর 3য় বর্ষের শিক্ষার্থী, এমনটি জানিয়েছেন তার স্বজনরা। বলা যায় যে এখন আজকেও সকাল 8:30টায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধার অভিযানের কি অবস্থা আমরা কথা বলতে চাই রাজশাহী ফায়ার সার্ভিসের যিনি উপসহকারী পরিচালক জাকির হোসেন, তার সঙ্গে আপনার কাছ থেকে একটু জানতে চাই উদ্ধার অভিযানের কি অবস্থা এখন। উদ্ধার অভিযান চলছে, তো আসলে নদীতে প্রখর স্রোত আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ডুবুরি তার অবস্থান ধরে রাখতে পারছে না এবং নৌকাও সঠিক জায়গায় পজিশনে রাখাটা মুশকিল হচ্ছে। এই হচ্ছে উদ্ধার কাজের পরিস্থিতি। 2 জন মিসিং রয়েছে এবং ডুবে যাওয়া নৌকা, এটা উদ্ধারের জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটি বিষয় যে গতকাল তো আপনারা 9:30টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেছিলেন, আজকে আবার সকাল 8:30টার দিকে শুরু করলেন। এর ফলে এই সময়ের মধ্যে কি এখানে পাওয়া কি সম্ভব কিনা, যে স্রোতের আমরা অবস্থা দেখছি? অ্যাকচুয়ালি উদ্ধার অভিযান চলছে রাত থেকেই। 11:30টায় স্রোতের গতি আরও বেড়ে যাওয়াতে সাময়িক স্থগিত করতে বাধ্য হয়েছি। তো অভিযান চলছে, আমরা আশাবাদী নৌকার অবস্থান হতে এখানে থাকতে পারে, নৌকার তলেও 2-1 জন থাকতে পারে, এমনটাও হতে পারে। এই জন্য আমাদের ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা আশাবাদী। মানে গতকালকে যে নৌকাটি নিখোঁজ হয়েছিল সেই নৌকার কোনো সন্ধান আপনারা পেয়েছেন কিনা? নৌকার সন্ধান এখনো পাওয়া যায়নি, চেষ্টা চালাচ্ছি, হয়তো পেয়ে যাব আশা করছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কিছুদিন আগেও রাজশাহীতে একটি বরযাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছিল, সেখানেও অনেকগুলি নিখোঁজ এবং মারা গিয়েছিলেন। এরপরে তো একটি কথা ছিল যে লাইফ জ্যাকেট পরে নৌকা ভ্রমণে বেরোবেন, কিন্তু আমরা তো সেটা এখন দেখছি না এখানে। জি, আমি সেই দুর্ঘটনার সময় আমি এখানে উপস্থিত ছিলাম, আমি তখনও কাজ করেছি। আমরা এর পরবর্তীতে সমন্বয় সভায় বেশ কিছু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের পক্ষ থেকে সুপারিশমালা প্রদান করা হয়। সেই সুপারিশগুলি মূলত ছিল এরকমই যে দুর্যোগপূর্ণ আবহাওয়াতে এই ধরনের প্যাসেঞ্জারদের বহন না করা, সকল পর্যটকবাহী নৌকাগুলিতে বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট সংরক্ষণ এবং যারা পারাপার হবেন তাদেরকে লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা। এছাড়াও বৈরী আবহাওয়াতে নৌকা ভ্রমণ অথবা প্যাসেঞ্জার পারাপারে নিরুৎসাহিত করা। এছাড়া আরও বেশ কিছু বিষয়, নৌকার সাইজ নির্ধারণ করা। তো সেই সুপারিশমালাগুলি সঠিকভাবে বাস্তবায়ন হলে হয়তো দুর্ঘটনা, দুর্যোগ এবং ক্ষয়ক্ষতির মাত্রা। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জনাব জাকির হোসেন। তো আসলে আমরা কথা বলছিলাম যে এর আগেও এখানে অনেকগুলি নৌকাডুবির ঘটনা ঘটেছে, সেগুলিতে যখন যে ধরনের সুপারিশ মেলার কথা ছিল সেগুলির বাস্তবায়ন এখানে হয়নি। স্থানীয়রা যেটি বলছিলেন যে এখানে নৌ পুলিশের যে ধরনের দায়িত্ব পালন করার কথা ছিল সেটিও ঠিকভাবে পালন করা হচ্ছে না, ফলে লাইফ জ্যাকেট ছাড়াই কিন্তু যারা নৌকা ভ্রমণে বেরোচ্ছেন তারা ঝুঁকির মধ্যে নিয়েই বেরোচ্ছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আফসার ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের খোঁজখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহেদ। শুক্রবার রাতে সাভারের হেমায়েতপুরের মোল্লাপাড়ায় বাসাবাড়ির গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 3 জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর আরেকজন দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। নিহত ও দগ্ধরা সবাই টাইলস মিস্ত্রি। এই ব্যাপারে বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে সাভার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, গ্যাস লিকেজের সর্বশেষ কি খবর আছে? এই বিষয়ে প্রত্যক্ষদর্শী এবং কর্তৃপক্ষ কি বলছেন?
ধন্যবাদ আফসার। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়তপুরের মোল্লাবাড়ি এলাকায়। সেখানে কিন্তু আপনারা জানেন যে নারায়ণগঞ্জের একটি মসজিদে কিন্তু গ্যাস লিকেজ হয়ে যে 30-32 জনের দগ্ধ হয়ে কিন্তু মারা যাওয়ার রেশ কাটতে না কাটতে কিন্তু ফের সাভারের হেমায়তপুর এই এলাকায় কিন্তু এই 3 জন লোক এখানে থাকতেন এবং তারা কিন্তু টাইলস মিস্ত্রি এবং তারা কিন্তু আপনারা জানেন যে গ্যাস লিকেজের ঘটনায় কিন্তু দগ্ধ হয়ে 2 জন মারা গেছে গত রাতে এবং একজন হাবিব নামে একজন মনুষ্যত্ব অবস্থায় কিন্তু তারা মেডিকেলে রয়েছে। এবং আমি একটু কথা বলতে চাই এখানে যে বাড়িতে কিভাবে আপনারা এখানে মানে গ্যাসের আগুন থেকে যাদেরকে এখানে পড়ে থাকতে দেখেছেন, কি দেখেছিলেন আপনি? তাদের দেখছি এখানে মনে করি এই জায়গায় কি করেছে, এই জায়গায় করেছে, এই জায়গায় পর্যন্ত আমি দেখছি। এরপরে দেওয়ার পরে লোকজন আসলো যে ভিতরে কেউ ঢুকছিল, কেউ ঢুকে নেই, এই পর্যন্ত দেখলাম আমি। এরপরে কিন্তু ভিতরে কিছু সেটা আমি করতে পারবো না, এই পর্যন্ত আমি কর পাইতেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেখাতে চাই সরাসরি এই যে এখানে যে গ্যাসের চুলা ছিল এবং এই যে সেই জায়গা যেখানে আপনারা এখনো দেখছেন যে এখানে যে ঘটনাটি ঘটেছে তার এখনো যেসব আলামত থাকার কথা সেভাবে আলামত রয়েছে। এবং আরেকটি জায়গায় আপনাকে দেখাতে চাই, এখানে ঠিক তার পাশেই কিন্তু যেই জায়গাটায় আপনার মানে দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গাটা হচ্ছে এইটি। সেখান থেকে কিন্তু ঘটনায় তিতাসের কর্তৃপক্ষ ওরা কিন্তু রাতে এসেই কিন্তু যে অবৈধ যে সব লাইন সেসব লাইন কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং এই এলাকায় আসলে অবৈধ লাইন দিয়ে কিন্তু তারা মূলত আসলে গ্যাস লাইন চলে, যার ফলে একের পর এক ঝুঁকিপূর্ণ যেসব লাইন রয়েছে এবং অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটছে। এবং আমরা একটু এই যে বাড়িটি ঘটনাটি ঘটেছে কিভাবে আসলে অবৈধ গ্যাস আপনারা দেখছেন যে নিম্নমানের গ্যাস দিয়ে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আপনারা এইভাবে আসলে গ্যাস পাইপ দিয়ে কিন্তু তারা লাইনগুলি টানিয়ে দিয়ে কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। এইভাবে যদি একের পর এক দুর্ঘটনা ঘটে তাহলে মানুষ যেভাবে মারা যাচ্ছে তাদের আসলে সেভাবে বিচার করা হচ্ছে না বলে জানিয়েছেন এখানকার সচেতন মহল। এই ছিল আমার কাছে অবৈধ গ্যাস সংযোগের বিস্ফোরণের দুর্ঘটনায় 2 জন নিহত হওয়ার খবর। চলে যাচ্ছে স্টুডিওতে আফসারের কাছে। আফসার। নাজমুল, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী নাজমুল। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে 5ম দফায় বন্যা কবলিত দেশের উত্তরাঞ্চল। গত 24 ঘন্টায় তিস্তার পানি কিছুটা কমলেও ধরলা যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। লক্ষাধিক মানুষ আবারও পানিবন্দী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, বন্যার সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ আফসার। আপনাকে জানিয়ে রাখি দফায় দফায় বন্যা, বৃষ্টি এবং ভাঙনে কিন্তু সিরাজগঞ্জ যমুনা তীরের মানুষ কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। এবার 5ম দফা বন্যায় কিন্তু এখন যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদসীমার কাজীপুর পয়েন্টে 1 সেন্টিমিটার নিচ দিয়ে এবং সিরাজগঞ্জ পয়েন্টে 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে কিন্তু সিরাজগঞ্জের নিম্ন অঞ্চলের যে ফসলি জমি রয়েছে, বসতভিটা রয়েছে তা কিন্তু তলিয়ে গেছে এবং প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। 4র্থ দফা বন্যার পরে যে কৃষকরা ধান, তারপরে শাকসবজি এবং বাদাম লাগিয়েছিল সেগুলো কিন্তু তলিয়ে গেছে। এই 4র্থ দফার পরে 5ম দফা বৃদ্ধির কারণে কিন্তু সিরাজগঞ্জে 2500 হেক্টর ফসলি জমি কিন্তু একেবারে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই কৃষকরা কিন্তু একেবারে ফসল হারিয়ে দীর্ঘ বন্যার কারণে কিন্তু একেবারে দিশেহারা পড়েছে। এছাড়া দীর্ঘদিন বসতভিটাগুলো পানির নিচে থাকার কারণে কিন্তু সেই বসতভিটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু যারা বন্যা কবলিত মানুষ রয়েছে তারা কিন্তু চরম সংকটের মধ্যে দিন যাপন করছে। এছাড়াও ভাঙনের কারণে কিন্তু প্রতিদিনই সিরাজগঞ্জে অরক্ষিত অঞ্চল রয়েছে চৌহালি, এনাদপুর, এই জায়গায় কিন্তু প্রতিদিন ফসলি জমি, বসতভিটা কিন্তু বিলীন হয়ে মানুষ কিন্তু নিঃস্ব হয়ে পড়ছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমি একজন বন্যা কবলিত মানুষ যারা রয়েছে, যারা দীর্ঘ 3 মাস যাবৎ বন্যার পানিতে ভুগছে, তাদের সাথে কথা বলবো। এখন আপনাদের অবস্থা কেমন? এখন আমাদের অবস্থা আমাদের খুব পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এক পানি একেবারে 4,000-5,000 পানি আসতেছে। আমাদের যা ছিল সব ফসল সব কিছু নষ্ট হয়ে গেল, ঘর বাড়ি তো নাইকেই এরা সব ব্যাংকে শেষ হয়ে গেল। আমরা খুব দুর্ভিক্ষের বলে আছি। এই যে আমাদের সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের সরকার একটা ব্যবস্থা করে দেখ এবং কি আরও অসুখ বিসুখ করে নেওয়া যাচ্ছে। টিউবওয়েলে পানি না তাও বিশুদ্ধ হওয়া থাকা। আমরা কি করবো? আমরা খুব দুর্ভিক্ষের বলে আছি।
ধন্যবাদ আপনাকে। আফসার শুনছিলেন আসলে এই যে বন্যা কবলিত যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই বন্যার সময় কিন্তু দুর্বিষহ মহাসংকটের দিন যাপন করছে। এই অবস্থায় কিন্তু তারা এই সংকট, বন্যাকালীন সংকট কাটানোর জন্য একদিকে যেমন আর্থিক এবং খাদ্য সহায়তা দাবি করছেন, তেমনি নদী ভাঙন রক্ষায় কিন্তু ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যমুনা পার থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। ফিরে যাচ্ছি সৈয়দ আফসার আপনার কাছে। সায়েম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বন্যার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সায়েম। সিলেটে এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুল সহ 9 জনের নামে শাহপরান থানায় মামলা করেছেন নির্যাতিতার স্বামী। শুক্রবার রাত 9:30টার দিকে নগরীর বালুচর এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় ওই তরুণী তার স্বামীকে নিয়ে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ঘুরতে আসেন। রাত 8:30টার দিকে তরুণীর স্বামী সিগারেট খাওয়ার জন্য কলেজ গেটের বাইরে গেলে কয়েকজন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চান। এতে তরুণীর স্বামী প্রতিবাদ করলে তাকে মারধর করে আহত করেন তারা। এক পর্যায়ে তরুণী ও তার স্বামীকে ছাত্রলীগের নেতাকর্মীরা এমসি কলেজের হোস্টেলে নিয়ে যান এবং স্বামীকে বেঁধে রেখে 3 জন নেতাকর্মী মিলে তরুণীকে গণধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তরুণীকে উদ্ধারের পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে প্রেরণ করে। এসএমসির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রেজা জানান, রাত 9টার দিকে 3-4 জন মিলে এমসি কলেজ গেট থেকে ওই তরুণীকে ধরে নিয়ে যায়। এই সময় তার স্বামী বাধা দিলেও তাকে মারধর করে তারা। পরে তাকে বালুচরস্থ কলেজ হোস্টেলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এদিকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের ধরতে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। রাজধানীর ওয়ারিতে সংখ্যালঘু মৃত নারীসহ তার পরিবারের নামে মারপিটের মিথ্যা মামলা ও তার 2 সন্তানকে খুন জখমে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিমা রানী দাস ও শিল্পী রবি দাস নামে 2 বোন বংশ পরম্পরায় ওয়ারির রবি দাস পাড়ায় বসবাস করে আসছেন। সরকারের কাছ থেকে 100 বছরের জন্য লিজ হিসেবে প্রাপ্ত জায়গাটিতে সম্প্রতি টিনের চালার জায়গায় ছাদ দিতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরবর্তীতে জানাতে পারেন প্রতিবেশী আলতাফুল হুদা টিটুর মদদে তাদের পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আসামি করা হয়েছে 2 বছর আগে মারা যাওয়া তাদেরও মা পূর্ণিমা রবি দাসকেও। এই অবস্থায় তারা সরকারের কাছে সঠিক বিচারের আবেদন জানান। ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 22 জন নিহত হয়েছে। জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে দুর্ঘটনায় পড়া এন্টন 26 বিমানটিতে মোট 27 জন যাত্রী ছিল। 2 জনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ বাকি 3 জনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। ইউক্রেনের জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিমানটি খার্কিভ বিমান বাহিনী বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডেটদের একটি প্রশিক্ষণ ফ্লাইটের জন্য নিয়ে আসছিল। খার্কিভের পূর্বাঞ্চলে অবতরণের কিছু আগে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরেই এতে আগুন ধরে যায়। বিমানটি চুইভ শহরের সামরিক বিমানবন্দর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে থাকা অবস্থায় বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্তের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে এই দুর্ঘটনার সঙ্গে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সংযোগ থাকতে পারে বলে সন্দেহের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না কর্মকর্তারা। শনিবার ঘটনাস্থলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এবার খেলার খবর। লঙ্কান টাস্কফোর্সের নীতিমালা না মানলে সিরিজ আয়োজন সম্ভব নয়, এসএলসির প্রধান নির্বাহীর বক্তব্যের পর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে বিসিবি। সব ঠিক থাকলে শনিবার শ্রীলঙ্কা সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি। এদিকে শনিবারই শেষ হচ্ছে টাইগারদের স্কিল ক্যাম্প। কোনো কারণে সফর না হলে প্ল্যান বি নিয়ে এগোনোর আভাস মিলেছে বোর্ডের তরফ থেকে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। দীর্ঘ 6 মাসের বিরতি কাটিয়ে রবিবারই সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবার কথা বাংলাদেশ ক্রিকেট দলের।
তবে দেশটির কোভিড টাস্ক ফোর্সের কঠোর নীতিমালায় দিন দিন এই সফর নিয়ে বেড়ে চলছে অনিশ্চয়তা। সবশেষ লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, কোয়ারেন্টিন নিয়ে দেশটির টাস্ক ফোর্সের সিদ্ধান্তই চূড়ান্ত। সিরিজ খেলতে চাইলে তা মানতে হবে বিসিবিকে। Whatever the feedback which we would get from the COVID task force, কোভিড টাস্কফোর্সের সিদ্ধান্ত বাংলাদেশকে জানানো হবে। সে অনুযায়ী তারা যদি প্রস্তুত না থাকে তাহলে সিরিজ স্থগিত করবে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে একই সাইকেলে আগামী বছর বা তার পরের বছর হতে পারে এই সিরিজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বোর্ড কর্তৃপক্ষ খুবই আন্তরিক, তাই যারাই আসবে তাদেরকেই শ্রীলঙ্কার কোয়ারেন্টিন নীতিমালা মানতে হবে। during the same cycle, maybe for next year or the following year. শনিবার শেষ হচ্ছে টাইগারদের স্কিল ক্যাম্প। সফরকে সামনে রেখে এতদিন বাংলাদেশের প্রস্তুতি চললেও এই বক্তব্যের পর সিরিজের ভাগ্য এখন অনিশ্চিত। কেননা বিসিবি প্রেসিডেন্ট আগেই জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার শর্ত মেনে সফরে যাওয়া সম্ভব নয়। গেল বুধবার প্রধান নির্বাহীর বক্তব্যেও ছিল নির্ধারিত সময়ে সিরিজ আয়োজনের শঙ্কা। চারদিকে এত অনিশ্চয়তার মাঝেও বিসিবি অপেক্ষায় আছে লঙ্কান বোর্ডের আনুষ্ঠানিক জবাবের। বিসিবি সূত্রের খবর, সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শনিবার। কোনো কারণে সিরিজ না হলে বোর্ডের আছে প্ল্যান বি। পার্থ বণিক, নিউজ 24। এই ছিল বিরতিহীন সংবাদে এখনকার আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।